আমার খামারের হাঁসগুলোকে পুনরায় ৫ মাস পরে আবার ডাক কলেরার ভ্যাকসিন করছি। কিভাবে করব, কেন করছি, ডাক প্লেগ করার পূর্বে কি করণীয়, পরবর্তীতে আপনারা কি করবেন, আর ডাক প্লেগ ভ্যাকসিন কোথায় কিভাবে দিতে হয়, এই সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ভিডিও শুরু করার পূর্বে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যারা নতুন খামার করতে চান, যারা আমার এই ভিডিওটি দেখছেন, অনেকেই আছেন বিভিন্ন দেশ থেকে দেখছেন, ভারত থেকে দেখছেন, পাকিস্তান থেকে দেখছেন, ইন্দোনেশিয়া থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, আরব আমিরাত থেকে দেখছেন, আরও অনেক দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন। তো আপনাদেরকে আমি বলতে চাই, অনেক প্রবাসী ভাইরাই আমার এই ভিডিওটি দেখছেন, অনেক নতুন খামারিরা দেখছেন, পার্শ্ববর্তী দেশগুলো থেকে যারা বাংলা ভাষায় কথা বলেন তারাও আমার এই ভিডিওটি দেখছেন। তো আপনাদেরকে একটা বিশেষ বিষয়ে গুরুত্ব সহকারে নিতে হবে খামার করার পূর্বে। আমি আমার সম্বন্ধে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করি। আমি খামার করার পূর্বে আমি একজন প্রবাসী ছিলাম। দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে আমি সৌদিতে ছিলাম, দুবাইয়ে ছিলাম, কাতারে ছিলাম। দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে দেশে এসে আমার কাছে হাঁসের খামারটা করার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, তাই আমি হাঁস খামার শুরু করেছি। তাই বলে আপনাদেরকে আমি বলবো না যে আপনারাও হাঁস খামার শুরু করেন। আসলে যে যেটা ভিতরে পারদর্শী, যেটা করে আপনার অঞ্চলে আপনার এলাকায় লাভবান হতে পারবেন, সেই জিনিসটাই আপনাদের করা উচিত। আর বিশেষ করে আমরা যারা হাঁস লালন পালন করতেছি, আমি কয়েক প্রকারের হাঁস লালন পালন করে দেখেছি। যারা আমরা স্বল্প পরিশ্রমে কিছুটা প্রফিটের জন্য হাঁস লালন পালন করব, তাদের জন্য বেস্ট এই চীনা হাঁস বা মাস্কবি হাঁস। কারণ এতে রোগবালাই খুব কম হয়, এদের খাবার খরচ অনেকটা কম, সঠিকভাবে অল্প পরিচর্যায় এরা সুস্থ থাকে। আর অন্যান্য হাঁসগুলো লালন পালন করলে আপনাদের প্রফিট আছে, সেক্ষেত্রে আপনাদের পরিশ্রম করতে হবে। যেমন ডিম উৎপাদন করার জন্য যে হাঁসগুলো আছে সেগুলো আপনারা এভাবে আবদ্ধ অবস্থায় লালন পালন করলে আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। এদের খাবার খরচ অনেক বেশি, এরা মুক্ত জলাশয়ে বিচরণ করতে হয়, তাহলে অধিক ডিম উৎপাদন করা সম্ভব। আর ঠিক এর বিপরীত আপনারা আবদ্ধ অবস্থায় চীনা হাঁস লালন পালন করতে পারেন, বাড়িতে ঘরের মধ্যে আবদ্ধ করে, অথবা অনেকে ছাদে চাইলে লালন পালন করতে পারেন। এদের বেশি পানির প্রয়োজন হয় না, কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করলেই আপনারা এদেরকে লালন পালন করতে পারেন। আর বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক ভাই আমার ভিডিওটি দেখেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনাদের আশেপাশে যাদের জলাশয় নেই তারা চাইলে চীনা হাঁস লালন পালন করতে পারেন। এদের মাংস যেমন সুস্বাদু এবং এদের মাংসর বাজার মূল্যটাও অনেক বেশি। আর আপনাদের ওইখানে ধান বলেন, ভুট্টা বলেন, গম বলেন, সমস্ত কিছুই স্বল্প মূল্যে পাওয়া যায়। সেই হিসেবে আপনারা আবদ্ধ অবস্থায় চীনা হাঁস লালন পালন করলে একটা ভালো প্রফিট করতে পারবেন। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার ভিডিও দেখছেন, হুট করে চিন্তা করছেন যে আমি দেশে এসে একটা খামার করে ফেলবো, তাদেরকে আমি বলছি, এবং নতুন কিছু উদ্যোক্তা যারা দেশে আছে বাংলাদেশে, তারাও অনেকে চিন্তা করতেছে হাঁস খামার করবে। আসলে আমি ভিডিও বানানোর জন্যই যে আপনাদেরকে ভিউ পাবো, লাইক পাবো, শেয়ার পাবো, এই উদ্দেশ্যে আমি ভিডিও করছি না। আমার ভিডিও দেখে যদি একজন ভাইও সফল হতে পারে, সেখানে আমার সার্থকতা। তাই যে কোনো কিছু শুরু করার আগে আপনাদেরকে সঠিক জ্ঞান নিতে হবে। তারপরে আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন, খামার জীবনে আপনারা সফলতা পাবেন। আমারও ইচ্ছা যে আপনারা আমার ভিডিওটি দেখে সঠিক জ্ঞান নিয়ে একজন সফল খামারি হিসেবে গড়ে উঠুন। আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, হাঁস লালন পালন করে কেউ যদি মনে করেন যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের ধারণা যাদের আছে তাদেরকে বলবো এটা থেকে দূরে থাকেন। হাঁস লালন পালন করে আপনি কখনোই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, বরঞ্চ আপনি লাখপতি হতে পারেন যদি আপনি সঠিক পরিচর্যা করেন, সঠিকভাবে খামার করেন, তাহলে অবশ্যই আপনি লাখপতি হতে পারবেন।
তো অনেক ভাইরা ভাবে যে একটা দুইটা ভিডিও দেখলাম, কালকে আমি খামারি হয়ে গেলাম, পরশুদিন আমি লাখপতি হয়ে যাব, অথবা আমি প্রবাস জীবনে আছি, প্রবাস ছেড়ে বাংলাদেশে চলে আসবো, একটা বড় সড়ো খামার করব, আমার এখান থেকে ভালো ইনকাম হবে। হ্যাঁ, ইনকাম আপনার ভালো হতে পারে যদি সঠিকভাবে আপনি খামারটা করতে পারেন। তারপরও আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি হাঁসগুলো উৎপাদন করে কোথায় বিক্রি করবেন। আপনি বাচ্চা উৎপাদন করলে বাচ্চাগুলো সঠিকভাবে বিক্রি করার জন্য আপনার মার্কেট থাকতে হবে। আপনি যদি মাংসের জন্য করেন, সেই সিজনে আপনাকে মাংস উৎপাদনের জন্য হাঁস লালন পালন করতে হবে, এবং হাঁস লালন পালন করার আগে আরও বিষয় জানতে হবে। যাই হোক, আজকে মূল বিষয়ে চলে আসি। আপনারা দেখছেন, এটি হচ্ছে ডাক কলেরার ভ্যাকসিন। 100টি হাঁসের জন্য একটি বোতল ইউজ করতে হয়। আপনি 100 হাঁসকে দিতে পারবেন। এই ভ্যাকসিনটা আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করলে সরকারি এই ভ্যাকসিনটা পেয়ে যাবেন। আপনারা দেখছেন বোতলটা এরকম হয়, ডাক কলেরার ভ্যাকসিন, ডাক কলেরার ভ্যাকসিনের বোতলটা এরকমই হয়। আর কলেরার ভ্যাকসিন মিক্স করতে হয় না, ওইখান থেকেই এটা মিক্স করা থাকে। 100টি হাঁসের জন্য একটি বোতল, আপনারা 100 হাঁসকে ইউজ করতে পারবেন। ব্যবহারের পূর্বে আপনারা বোতলটি ভালোভাবে জাকিয়ে নেবেন, বোতলের মুখটা বন্ধ আছে কিনা, ছিল আছে কিনা, এটা নেওয়ার সময় দেখে নেবেন, সিলটা খুলে নেবেন। কারণ না হলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না, নষ্ট ভ্যাকসিন হতে পারে। কারণ সিল করা ভ্যাকসিন থাকবে সম্পূর্ণ সিল করে। এই যে আমি খুলে নিলাম। এরপরে আপনারা হালকা ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানোর পরে ভ্যাকসিনটা আপনারা দেখবেন ডেট আছে কিনা, সমস্ত কিছু দেখে নেবেন হাঁসকে ইঞ্জেকশন দেওয়ার আগে, টিকা দেওয়ার আগে। এরপর আপনারা একটা সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জে আপনারা ভ্যাকসিনটা আস্তে আস্তে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সিরিঞ্জে নিতে হবে। কারণ ডাক প্লেগের ভ্যাকসিন, ডাক কলেরার ভ্যাকসিনটা একটু গাঢ় থাকে। ডাক কলেরার ভ্যাকসিনটা গাঢ় থাকে, সাদা সাদা কালারের লিকুইড, দুধের মধ্যে দেখতে দেখা যায়, এটা একটু গাঢ় থাকে। তাই যখন সিরিঞ্জে নেবেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনারা আস্তে আস্তে সিরিঞ্জে নেবেন, না হলে পানিটা আলাদা হয়ে থাকবে। আর যদি আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনারা সিরিঞ্জে নেন, তাহলে টিকার যেই ওষুধটা সম্পূর্ণরূপে আসবে। কারণ এটা একটু গাঢ় টাইপের হয়ে থাকে, তাই আপনারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সিরিঞ্জটা পূর্ণ করবেন। এবং আপনারা যখন হাঁসকে দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন, আপনারা এই ডাক কলেরার ভ্যাকসিনটা খুব সাবধানতার সাথে আপনার হাঁসের যে ডানার নিচের মাংস আছে, চামড়াতে দিতে হয়। এই ডানার নিচে যে মাংসের জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো আপনি বাদ দিয়ে দেখবেন পাতলা চামড়া আছে ডানার নিচে, সেই চামড়ার নিচে এটা পুশ করতে হবে। কোনোভাবে যদি এটা মাংসে লেগে যায়, তাহলে আপনার ওই জায়গায় ক্ষত সৃষ্টি হবে, হাঁস মারা যেতে পারে। কারণ আপনার ডাক প্লেগের ভ্যাকসিনটা মাংসে দিতে হয়, আর কলেরার ভ্যাকসিনটা সম্পূর্ণ চামড়ার নিচে দিতে হয়। তো হাঁসের সব জায়গায় মোটামুটি মাংস থাকে, এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যে ওদের ডানা আছে, ডানার নিচে যেই চামড়া আছে, এই চামড়াটার মধ্যে আপনারা পুশ করবেন। প্রত্যেকটা হাঁসের জন্য 1 ml করে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পুশ করবেন। এই যে হাঁসের এই জায়গাটায় চামড়া আছে, এখানে কোনো মাংস নেই, এই চামড়ার মধ্যে আপনারা সুই ঢুকিয়ে পুশ করবেন। একটা হাঁসের জন্য 1 ml করে, প্রত্যেকটা হাঁসকে আপনি 1 ml করে দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার পূর্বে 2-3 দিন আপনারা ওদেরকে বিভিন্ন ধরনের জিঙ্ক খাওয়াবেন, ভিটামিন খাওয়াবেন, A, D, E, এই ধরনের যে ভিটামিনগুলো আসছে ওদেরকে খেতে দিবেন। কারণ ইঞ্জেকশন দেওয়ার পরে ওদের শরীরে একটা দুর্বলতা চলে আসে। তো ভ্যাকসিন দেওয়ার 2-3 দিন পূর্বে ওদেরকে ভিটামিন দিবেন। আপনারা আবার দেখুন, হাতের যে ডানার নিচে চামড়াটা আছে, এই শুধু চামড়ার নিচে আপনাকে পুশ করতে হবে। হ্যাঁ, এই যে ডানার পাশের এই অংশটার মধ্যে চামড়া আছে, আপনারা কখনোই মাংসতে পুশ করবেন না, এতে করে আপনার হাঁসগুলো মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কারণ মাংসেতে যদি আপনারা ডাক কলেরার ভ্যাকসিন পুশ করেন, তাহলে মাংস ওই জায়গায় পচে যাবে। এবং পুশ করার পরে অবশ্যই হাত দিয়ে এভাবে ওষুধগুলোকে ডলে দিতে হবে, কারণ না হলে জমাট বেঁধে থাকবে, ওইখানে আপনার একটা
গোটা মতো হয়ে যাবে এবং পরবর্তী সময়ে ওই মাংসটা শক্ত হয়ে যাবে, ওই চামড়ার ওই অংশটা শক্ত হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন, আপনারা যখনই ডাক কলেরার ভ্যাকসিন করবেন চামড়ার নিচে দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে ডলে ওষুধটা চারিদিকে যেন ভালোভাবে ছড়িয়ে যায়, মিশে যায় চামড়ার সাথে। এর জন্য আপনাকে হালকা করে আলতোভাবে ডলে দিতে হবে, না হলে ওই ভ্যাকসিনটা ওইখানেই জমাট বেঁধে থাকবে। পরবর্তী সময়ে দেখবেন আপনার চাকার মতো হয়ে গেছে, ওই জায়গাটা শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে ডাক কলেরা দেওয়ার জন্য যে নিয়ম, সেই নিয়মটা আমি বলছি, খুব সাবধানতার সাথে দিতে হবে। আর আপনারা যারা নিজেরা ডাক কলেরার ভ্যাকসিন দিতে পারবেন না, তারা প্রাণী সম্পদের ডাক্তারদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে দিয়ে দিবে। তো চেষ্টা করলে আপনারা কয়েকবার দেখলে নিজে থেকে দিতে পারবেন। তাই আবারও বলছি, কারণ ডাক কলেরার ভ্যাকসিনটা খুব সাবধানতার সাথে আপনারা হাঁসের চামড়ার নিচে দিবেন। সেটা ডানার চামড়ার নিচেও হতে পারে, অন্য যে জায়গায় ঘাড়ের ওই পাশেও চামড়া আছে ওইখানেও আপনি দিতে পারেন, কিন্তু কোনোভাবেই যেন রগে বা মাংসে না যায়। শুধুমাত্র আপনি চামড়ার নিচে দিবেন। আমি যেভাবে পুশ করছি ঠিক এইভাবে 1 ml করে প্রতিটি হাঁসকে দিতে হবে। আর একটা বোতলে 100টি হাঁসকে আপনি দিতে পারবেন। একবার বোতলটি খোলার পরে পরবর্তীবার এই বোতলটা ব্যবহার করা যাবে না, বোতলটা ফেলে দিতে হবে। যদি আপনার হাঁস অল্প থাকে, 100-র কম থাকে, যতটুকু আপনি ভ্যাকসিন করলেন বাকি ওষুধটুকু আপনাকে ফেলে দিতে হবে, রিজার্ভ করতে পারবেন না, দ্বিতীয়বার দিতে পারবেন না। একটা ভ্যাকসিন খোলার পরে ওটার কার্যকারিতা থাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট, এর মধ্যে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখালাম কিভাবে ডাক কলেরার ভ্যাকসিন করতে হয়। 5 মাস পরে পুনরায় কেন করলাম, কারণ আপনি যখন নতুন করে হাঁস লালন পালন করেন আর পুরাতন হাঁসই আপনার খামারে থাকুক, আপনি একবার ভ্যাকসিন করেছেন, সেই ভ্যাকসিনটার মেয়াদ 5 মাস পর্যন্ত কার্যকরী থাকে। 5 মাস পরে আবার পুনরায় আপনাকে ডাক কলেরা বলেন, ডাক প্লেগ বলেন, দুটোটাই করাতে হবে। তো আমার ইতিমধ্যে এর আগে আমি ডাক কলেরার ভ্যাকসিন করেছি, 5 মাস পূর্ণ হয়ে গেছে, ভ্যাকসিন আবার নতুন করে করতে হবে, তাই আমি 5 মাস পরে আবারও ডাক কলেরার ভ্যাকসিন করছি। তো এইভাবেই আপনাদেরকে খামারে প্রতিনিয়ত ভ্যাকসিন করে যেতে হবে, সেটা ডাক কলেরাই হোক আর ডাক প্লেগই হোক। আপনারা হয়তো বা বিস্তারিত বুঝতে পেরেছেন ভালো করে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব। আরও কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন, কমেন্টে আমি বলবো। আর যারা নতুন ভাই তাদেরকে আবারও বলছি, খামার করার আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন। খামার করলেই যে আপনি লাভবান হয়ে যাবেন এরকম না। খামার করে হাঁসগুলো আপনি লালন পালন করতে কতটুকু পুঁজি আছে একদম বিক্রি পর্যন্ত, সেই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। অর্ধেক রাস্তায় আপনি হাঁস লালন পালন করে পরবর্তীতে খরচ করতে পারলেন না, খাওয়াতে পারলেন না, সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন না। আর তখন আপনারা বলবেন হাঁস লালন পালন করে কোনো লাভ নেই, ভুয়া ভিডিও, ভুয়া তথ্য। সমস্ত কিছু আপনাদের খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চাকে বড় করা পর্যন্ত।